আচ্ছা ভাবুন তো, আজকে আপনার পকেট থেকে যদি 1 টাকার একটা কয়েন রাস্তায় পড়ে যায়, আপনি কি সেটা তোলার জন্য পেছনে ফিরে তাকাবেন? সম্ভবত না। কারণ আজকের দিনে 1 টাকায় সামান্য একটা লজেন্সও ঠিকমতো পাওয়া যায় না। কিন্তু একবার ভাবুন তো, যদি এমন এক সময় আপনাকে পাঠিয়ে দেওয়া হয় যেখানে পকেটে 1 টাকা থাকা মানে নিজেকে রাজার চেয়ে কম কিছু মনে হবে না। আর এই 1 টাকার কয়েন নিয়ে বাজারে ঢুকলে আপনি 1 কেজি নয়, বরং 1 বস্তা চাল এবং কয়েক বালতি খাঁটি দুধ নিয়ে রাজকীয়ভাবে বাড়ি ফিরতে পারতেন। যেখানে মাত্র 20 টাকার একটা নোট দিলেই হাতে চলে আসতো 10 গ্রাম খাঁটি সোনা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। মাত্র 100 বছর আগে, অর্থাৎ 1930-এর দশকে, এই সামান্য 1 টাকার যে শক্তি ছিল, আজ তা প্রায় 2000 টাকার সমান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কি এমন মারাত্মক ঘটনা ঘটে গেল যে মাত্র 100 বছরের ব্যবধানে একটা 1 টাকার কয়েন তার সমস্ত শক্তি হারিয়ে আজ প্রায় একটা প্লাস্টিকের টোকনের মতো মূল্যহীন হয়ে পড়ল? কোথায় গায়েব হয়ে গেল 1 টাকার সেই আসল ক্ষমতা? আজ আমরা সময়ের চাকা ঘুরিয়ে এমন এক রহস্যময় ইতিহাসে প্রবেশ করতে যাচ্ছি যেখানে টাকা ছিল কম, কিন্তু সেই টাকার যে শক্তি ছিল তা ছিল আজকের চেয়ে 1000 গুণ বেশি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই হিস্টোরিক্যাল জার্নি আপনার টাকা দেখার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। টাকার এই অবিশ্বাস্য রহস্য বুঝতে হলে আমাদের একটা সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল ইকোনমিক কনসেপ্ট বুঝতে হবে, যাকে অর্থনীতিবিদরা বলেন পারচেসিং পাওয়ার, অর্থাৎ সহজ বাংলায় ক্রয় ক্ষমতা। চলুন ব্যাপারটা আর একটু সহজ করে বুঝি। আপনার পকেটে কত টাকার নোট আছে সেটা বড় কথা নয়, সেই টাকাটা বাজারে নিয়ে গিয়ে আপনি ঠিক কতটা জিনিস কিনে ঘরে ফিরতে পারছেন সেটাই হলো আপনার টাকার আসল ক্ষমতা। আজ আমরা ব্যাংক ব্যালেন্সের বড় বড় সংখ্যা দেখে অভ্যস্ত, কিন্তু আজ থেকে 100 বছর আগে, অর্থাৎ 1930-এর দশকে, পরিস্থিতি কিন্তু এমন ছিল না। তখনকার সময়ে আজকের মতো টাকা পয়সার সাধারণ হিসেব চলতো না। তখন বাজারে চলতো আনা, পাই আর পয়সার হিসেব। আপনাকে হিসাবটা একটু বুঝিয়ে বলি। তখন 3 পাইয়ে হতো 1 পয়সা, 4 পয়সায় হতো 1 আনা, আর এমন 16 আনায় হতো 1 টাকা। অর্থাৎ 1 টাকা ছিল 16টি আনার সমান। আজকের যুগে 4 আনা, এমনকি 50 পয়সা রাস্তায় পড়ে থাকলে কোনো শিশুও হয়তো সেটা তোলার জন্য হাত বাড়াবে না। কিন্তু 1930-এর দশকে এই 4 আনা রোজগার করার জন্য একজন দিনমজুরকে সকাল থেকে সন্ধে পর্যন্ত কড়া রোদে হাড় ভাঙা খাটুনি খাটতে হতো। ভাবতে পারছেন, একজন মানুষের পুরো একদিনের মেহনতের দাম ছিল মাত্র 4 থেকে 8 আনা। যে মানুষটি দিনে 8 আনা আয় করতেন তিনি নিজেকে সমাজের একজন মধ্যবিত্ত মানুষ মনে করতেন, কারণ এই 8 আনা দিয়েই তার পুরো পরিবারের 3 বেলার খাবারের বন্দোবস্ত হয়ে যেত। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সামান্য কয়েক আনা দিয়ে কিভাবে একটা পুরো পরিবার চলতো? সেই সময়ের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আসলে কেমন ছিল? চলুন এবার সরাসরি প্রবেশ করা যাক 1930 সালের সেই ঐতিহাসিক বাজারে। কল্পনা করুন, আপনি কাল্পনিক এক টাইম মেশিনে চেপে সোজা পৌঁছে গেছেন 1930 সালের একটি ব্যস্ত গ্রামীণ বাজারে। চারপাশে মাটির হাঁড়িকুড়ি, বড় বড় পাটের বস্তা আর কাঁচা বাজারের কোলাহল। আপনার পকেটে রয়েছে চকচকে একটি 1 টাকার মুদ্রা। এবার দেখা যাক এই 1 টাকা নিয়ে বাজারে ঢুকলে আপনি কি কি কিনে বাড়ি ফিরতে পারতেন। চলুন সবার আগে যাওয়া যাক চাল আর গমের দোকানে। আজকের দিনে দাঁড়িয়ে 1 কেজি ভালো চাল কিনতে আপনাদের পকেট থেকে 50 থেকে 100 টাকা অথবা তার বেশিও খসে যায়। কিন্তু 1930 সালে 1 টাকা দিলে দোকানদার আপনাকে কয়েক কেজি নয়, একদম বস্তা ভরে প্রায় 30 থেকে 40 কেজি ভালো চাল দিয়ে দিত। ভাবতে পারছেন, মাত্র 1 টাকায় একটা সাধারণ পরিবারের পুরো 1 মাসের চালের চাহিদা মিটে যেত। চাল গমের পর এবার আসা যাক তেলের কথায়। রান্নার খাঁটি সর্ষের তেল তখন ছিল মাত্র কয়েক আনায়। 1 টাকা খরচ করলে আপনি প্রায় 8 থেকে 10 লিটার খাঁটি সর্ষের তেল কিনতে পারতেন, যা দিয়ে একটা ছোট পরিবারের প্রায় 1.5-2 মাস চলে যেত। চলুন এবার যাওয়া যাক সবচেয়ে অবাক করা বিষয়টিতে, দুধ ও ডেইরি প্রোডাক্ট। আজ বাজারে 1 লিটার দুধের দাম প্রায় 60 থেকে 70 টাকা,
অথচ 1930 সালের বাজারে 1 টাকা পকেটে নিয়ে গেলে দোকানদার আপনাকে 1 লিটার বা 2 লিটার নয়, বরং বালতি ভরে প্রায় 15 থেকে 20 লিটার একদম খাঁটি দুধ দিয়ে দিত। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দুধ এত সস্তা হওয়ার কারণটা আসলে কী ছিল? দেখুন, তখনকার দিনে আজকের মতো প্যাকেটজাত দুধের কোনো বড় বড় কোম্পানি ছিল না। তখন প্রায় প্রতিটি গ্রামীণ পরিবারেই গরু মোষ লালন পালন করা হতো। ফলে দুধ বাজারে বিক্রি করার চেয়ে ঘরে ঘরে উৎপাদনই হতো বেশি। বিক্রি করার মতো পর্যাপ্ত ক্রেতা না থাকায় দুধের দাম ছিল নামমাত্র। একইভাবে খাঁটি গাওয়া ঘি, যা আজ কেজি প্রতি 800 থেকে 1000 টাকায় বিক্রি হয়, কিন্তু তখন মাত্র কিছু আনায় পুরো 1 কেজি খাঁটি ঘি পাওয়া যেত। তবে এই সস্তা বাজারের পিছনে একটা অদ্ভুত সত্য লুকিয়েছিল। তখন বাজারে যাওয়া কোনো সাধারণ মানুষ আজকের মতো বড় রেস্তোরাঁ অথবা ফাস্টফুডের দোকান দেখতে পেত না। ফলে ভেজাল খাবার বলতে কিছু ছিল না। ক্ষেত থেকে ওঠা তাজা শাকসবজি এবং গোয়ালঘরের খাঁটি দুধ ঘি খেয়ে মানুষ তরতাজা জীবন ধারণ করত। কম টাকায় খাবার মিললেও সেই খাবার ছিল একদম খাঁটি এবং পুষ্টিকর। সম্ভবত এই কারণেই তখনকার মানুষ কঠিন পরিশ্রম করেও আজকের চেয়ে অনেক বেশি কম অসুস্থ হতো। কিন্তু দাঁড়ান, চাল ডাল আর দুধের গল্প তো শুনলেন, কিন্তু সোনা আর জমির বাজার তখন কেমন ছিল? চলুন এবার যাওয়া যাক 1930 সালের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর দোকানে। চাল ডাল এবং দুধের সস্তা বাজারের গল্প তো শুনলেন, কিন্তু এবার আসা যাক সেই জিনিসগুলোর কথায় যা ভারতীয় উপমহাদেশে যুগে যুগে কেবল সম্পত্তি নয়, বরং সামাজিক মর্যাদা এবং সুরক্ষার সবচেয়ে বড় প্রতীক হিসাবে বিবেচিত হয়ে এসেছে। সোনা। আজকের সময়ে দাঁড়িয়ে আপনি যদি 10 গ্রাম অর্থাৎ প্রায় 1 তোলা সোনা কিনতে চান, তবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা খালি হয়ে যাবে। কিন্তু আজ থেকে 100 বছর আগে অর্থাৎ 1930-এর দশকে এই 10 গ্রাম সোনার দাম কত ছিল জানেন? মাত্র 18 থেকে 25 টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। মাত্র একটা 20 টাকার নোট আর তার সঙ্গে কয়েকটা 1 টাকার কয়েন দিলেই জুয়েলার্স আপনাকে খাঁটি 10 গ্রাম সোনা হাতে তুলে দিত। আজকের দিনে দাঁড়িয়ে এই 20 টাকার অঙ্কটা শুনলে আপনার মনে হতে পারে, ইস, ওই যুগে যদি জন্মাতাম তবে পকেটে জমানো সামান্য টাকা দিয়েই কেজির পর কেজি সোনা কিনে ফেলতাম। কিন্তু দাঁড়ান, এখানেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় মায়াজাল। আপাত দৃষ্টিতে 20 টাকায় 10 গ্রাম সোনা পাওয়া গেলেও তখনকার সাধারণ মানুষের পক্ষে এই 20 টাকা জমানো কিন্তু প্রায় অসম্ভব এক লড়াই ছিল। চলুন হিসাবটা একটু ভালো করে বুঝি। 1930-এর দশকে একজন স্কুল শিক্ষক এবং সরকারি ক্লার্কের সারা মাসের বেতন ছিল মাত্র 10 থেকে 12 টাকা, আর একজন দিনমজুর অথবা একজন কৃষকের সারা মাসের মোট উপার্জন ছিল 4 থেকে 6 টাকার বেশি নয়। অর্থাৎ একজন সাধারণ দিনমজুর যদি টানা 5 থেকে 6 মাস এক ফোঁটা খাবার না খেয়ে, একটা পয়সাও খরচ না করে সমস্ত টাকা জমিয়ে রাখত, তবে গিয়ে সে মাত্র 10 গ্রাম সোনা কেনার কথা চিন্তা করতে পারত। ফলে আজ থেকে 100 বছর আগেও সোনা সাধারণ মানুষের কাছে কেবল এক অপূর্ণ স্বপ্নই ছিল। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে তখনকার মানুষ তাদের কষ্টের উপার্জন জমাতো কিভাবে? তারা কি ব্যাংকে টাকা রাখত? উত্তরটি হলো একেবারেই না। 1930-এর দশকে আজকের মতো অলিতে গলিতে ব্যাংকের ব্রাঞ্চ ছিল না। আর তখনকার গ্রামীণ মানুষ ইংরেজি জানা বাবুদের চালানো এই ব্যাংক ব্যবস্থাকে প্রচণ্ড ভয়ের চোখে দেখত। তাদের ভয় ছিল ব্যাংকে টাকা রাখলে যদি সেই টাকা ডুবে যায়, যদি ইংরেজরা সব টাকা বাজেয়াপ্ত করে নেয়। তাই সাধারণ মানুষ তাদের জমানো প্রতিটি পয়সা ব্যাংকে রাখার বদলে ঘরের ভেতরেই লুকিয়ে রাখত। মাটির তলায় হাড়ি পুঁতে রাখা, দেওয়ালে ইটের ফাঁকে টাকা গুঁজে রাখা, অথবা মা বোনদের জন্য সামান্য সোনার উপর গয়না বানিয়ে সিন্ধুকে বন্ধ করে রাখাই ছিল তখনকার একমাত্র সেভিংস অ্যাকাউন্ট। আর ঠিক এই কারণেই আপনার বা আমার ঠাকুমা দাদামশাইদের পুরনো সিন্ধুকে আজও যে রূপো বা সোনার গয়নাগুলো রয়ে গেছে, তা শুধু অলংকার নয়, তা ছিল তাদের সারা জীবনের উপার্জনের রক্ত জল করা ইতিহাস। কিন্তু সোনা আর ব্যাংকের রহস্য তো জানা হলো, এবার কি জানেন সেই যুগে বিঘার পর বিঘা জমি কিভাবে মাত্র কয়েক টাকায় বিক্রি হতো? চলুন এবার জানা যাক 1930 সালের জমির বাজারের সেই নির্মম সত্য। এবার আসা যাক সেই জিনিসের কথায়
যা নিয়ে মানুষ সবচেয়ে বেশি স্বপ্ন দেখে, জমি। আজকের দিনে শহরে কিংবা গ্রামে 1 ছটাক জমি অথবা ছোট একটা মাথা গোঁজার ঠাঁই কেনা মানেই সারা জীবনের সঞ্চয় এবং হোম লোনের ফাঁদে আটকে যাওয়া। কিন্তু আজ থেকে 100 বছর আগে জমির দাম আসলে কেমন ছিল? 1930-এর দশকে গ্রামে কিংবা শহরে 1 বিঘা জমি কিনতে লাগতো মাত্র 10 থেকে 15 টাকা। হ্যাঁ, মাত্র একটা বা দুটো 10 টাকার নোট পকেট থেকে বের করলেই আপনি কয়েক বিঘা জমির মালিক হয়ে যেতে পারতেন। শুনতে রূপকথার গল্প মনে হচ্ছে, তাই না? আপনার মনে হতে পারে তখন তো সবাই সামান্য টাকা জমিয়ে বিঘের পর বিঘে জমি কিনে জমিদার হয়ে যেতে পারত। কিন্তু এখানেই লুকিয়েছিল ব্রিটিশ শাসনের সবচেয়ে বড় নির্মম সত্য। জমি সস্তা ছিল ঠিকই, কিন্তু সেই জমি কেনার মতো নগদ টাকা দেশের 99% মানুষের পকেটেই ছিল না। তখনকার গ্রামীণ ভারতের প্রায় 80 থেকে 90% কৃষক ছিলেন একদম নিঃস্ব। তারা নিজেদের জমির মালিক ছিলেন না, বরং বড় বড় জমিদারের অধীনে কৃষক হিসাবে কাজ করতেন। আর এই ব্যবস্থার পেছনে চালিকা শক্তি হিসাবে কাজ করত ব্রিটিশ সরকারের কুখ্যাত সূর্যাস্ত আইন এবং অতিরিক্ত খাজনা নীতি। পরাধীন ভারতে ইংরেজ সরকার জমিদারদের উপরে চড়া হারে খাজনা বসিয়েছিল, আর জমিদাররা সেই ট্যাক্সের বোঝা চাপিয়ে দিত সাধারণ দরিদ্র কৃষকদের ঘাড়ে। বছরের পর বছর অনাবৃষ্টি হোক, বন্যা হোক কিংবা ফসল নষ্ট হোক, ইংরেজদের খাজনা দেওয়া চাই। সূর্য ডোবার আগে নির্দিষ্ট দিনে খাজনা মেটাতে না পারলে কৃষকদের ঘাম ঝরিয়ে চাষ করা জমি এক নিমেষে কেড়ে নেওয়া হতো। খাজনা মেটাতে না পারলে শত শত কৃষক বাধ্য হয়ে মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতেন, আর সেই ঋণের জালে আটকে পড়ে ভিটেমাটি হারিয়ে তারা রাতারাতি নিজের জমিতেই কৃতদাসে পরিণত হতেন। অর্থাৎ বাইরে থেকে দেখতে 1930 সালের জমির বাজার যতটাই সস্তা মনে হোক না কেন, ভেতরে লুকানো ছিল কোটি কোটি কৃষকের কান্না, রক্ত আর নিঃস্ব হওয়ার নির্মম ইতিহাস। কম দামে জমি পাওয়া যেত সত্যি, কিন্তু সেই জমি বাঁচিয়ে রাখা কৃষকদের হাতে ছিল না। কিন্তু এই সব সত্যি জানার পর একটা প্রশ্ন বারবার মনে আঘাত করে। টাকা কম ছিল, জীবন কঠিন ছিল, কিন্তু তাও কি 100 বছর আগের সেই মানুষরা আজকের এই আধুনিক জীবনের চেয়ে বেশি শান্তিতে ছিল? চলুন এবার হিসাব মেলানো যাক আজকের সময়ের সাথে 1930 সালের সেই জীবনযাত্রা কেমন ছিল। এতক্ষণ আমরা 1 টাকার শক্তি দেখলাম, সস্তা চাল দুধের গল্প শুনলাম, আবার ব্রিটিশ আমলের সেই নির্মম শোষণ আর দারিদ্র্যের ইতিহাসও জানলাম। কিন্তু এই সব কিছুর পর আমাদের মনের ভেতরে একটা বড় প্রশ্ন এসে ধাক্কা দেয়। আজ থেকে 100 বছর আগের সেই মানুষগুলো সত্যি কি আমাদের এই হাইটেক যুগের মানুষের চেয়ে বেশি সুখী ছিল? দেখুন, এই প্রশ্নের উত্তরটা এক কথায় দেওয়া প্রায় অসম্ভব, কারণ এর একটা ভালো দিক আছে, আবার একটা ভীষণ অন্ধকারও দিক আছে। চলুন প্রথমে ভালো দিকটার কথা বলি। 1930-এর দশকে মানুষের পকেটে টাকা কম ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল না, কিন্তু তাদের চাহিদাও ছিল অত্যন্ত সীমিত। তখনকার দিনে মানুষের জীবনে সাধারণত কোনো জটিলতা ছিল না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের যে মানসিক চাপ নিতে হয়, যেমন মাসের শেষে হাজার হাজার টাকার কারেন্ট বিল, ওয়াইফাই রিচার্জ, ইএমআই, ক্রেডিট কার্ডের বিল কিংবা নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় এবং দামি মোবাইল ফোন কেনার প্রতিযোগিতা, তখনকার মানুষের জীবনে এই সবের কোনো অস্তিত্বই ছিল না। তাদের জীবন ছিল প্রকৃতির খুব কাছাকাছি। ক্ষেত থেকে সোজা খাবারের পাতে আসতো টাটকা শাকসবজি, গোয়ালঘর থেকে আসতো খাঁটি দুধ ঘি, আর সন্ধে হলেই পাড়ার মোড়ে অথবা মাটির উঠোনে বসে চলতো আড্ডা, গল্পগুজব, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড। না ছিল সোশ্যাল মিডিয়ার ভণ্ডামি, না ছিল মানসিক একাকিত্ব। মানুষ মানুষকে সময় দিত, একে অপরের বিপদে পাশে এসে দাঁড়াতো। কিন্তু এবার যদি আমরা মুদ্রার উল্টো পিঠ অর্থাৎ সেই যুগের অন্ধকার দিকটার দিকে তাকাই, তাহলে বাস্তবতা ছিল চরম নির্মম। আজকে আমাদের সামান্য জ্বর অথবা মাথা ব্যথায় আমরা যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, 100 বছর আগে কিন্তু সেই ব্যবস্থা ছিল না। কলেরা, বসন্ত, ম্যালেরিয়া কিংবা যক্ষ্মার মতো সাধারণ রোগে গ্রামের পর গ্রামের মানুষ মাটির সাথে মিশে যেত শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থার অভাব এবং দারিদ্র্যের কারণে। তখনকার বহু সদ্যজাত শিশু জন্ম নেওয়ার অল্প কিছুদিনের মধ্যেই মারা যেত। না ছিল শিক্ষার আলো, না ছিল যাতায়াতের সুব্যবস্থা, আর সবচেয়ে বড় কথা, তারা নিজের দেশে স্বাধীন ছিলেন না। তাদের পদে পদে ছিল
পরাধীনতার অপমান আর ভয়। তাহলে দাঁড়ালোটা কি? আজকের সময় দাঁড়িয়ে আমাদের পকেটে টাকার সংখ্যা বেড়েছে, আমাদের হাতে স্মার্টফোন এসেছে, আমাদের ঘরে এয়ার কন্ডিশন হয়েছে, কিন্তু সেই সাথে আমাদের জীবনের মানসিক শান্তি, খাঁটি খাবার এবং মানুষের সাথে মানুষের আন্তরিক সম্পর্কগুলো ধীরে ধীরে হারিয়ে গেছে। অর্থাৎ তখনকার মানুষ আধুনিক জীবনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত ছিল সত্যি, কিন্তু মানসিকভাবে তারা আজকের ইঁদুর দৌড়ের যুগের মানুষের চেয়ে অনেকটাই শান্তিতে বাস করত। 1 টাকার এই 100 বছরের জার্নি আমাদের একটা বড় শিক্ষা দেয়। জীবনের আসল সুখ আর শান্তি টাকার অঙ্কে নয়, বরং আমাদের জীবনযাত্রার সরলতার ভিতরেই লুকিয়ে থাকে। আপনার কি মনে হয় 100 বছর আগের সেই সাধারণ জীবনযাত্রা বেশি ভালো ছিল, নাকি আজকের এই আধুনিক জটিল জীবন বেশি ভালো? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।